আমায় একটু দুর্বল হতে দিন। এইসব আদরের কথা পরে বলবেন, আমি আজকে কান্না করবো একটু। সারোয়ার হেসে বলে, আচ্ছা, করো কান্না। আর হ্যাঁ, তোমায় সবসময় শক্ত হতে হবে না। আমার সামনে যত ইচ্ছা দুর্বল হবে তুমি, বাকিদের সামনে তোমার শক্ত থাকতে হবে। হৃদয় একটু থেমে বলে, আপনি একবার তুমি একবার আপনি করে কেন কথা বলছেন? ভালো শোনাচ্ছে না। আসলে অভ্যাস হয়ে গেছে তো, চেঞ্জ হতে একটু সময় লাগবে। সারোয়ার হৃদয়ের মুখটা উঁচু করে কপালে ঠোঁট ছোঁয়ায়, তারপর বলে, চলো রুমে যাই, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আমার অনেক ঠান্ডা লাগছে। হৃদার এতক্ষণে খেয়াল হয় তার শাশুড়ির কথা। তিনি তো সারোয়ারের জ্বর আসার কথা বলেছিল। হৃদা দ্রুত সারোয়ারকে টেনে রুমে আনে, তারপর কপাল ছুঁয়ে দেখে তার শরীরটা হালকা গরম হয়ে আছে। হায় আল্লাহ, আপনার তো জ্বর এসছে বোধ হয়। কি করি এখন আমি? আপনি শুয়ে পড়ুন, জলপটি দিয়ে দেবো আমি নয়তো। সারোয়ার তাকে টেনে এনে বিছানায় বসায়। তুমি বসো, কিছুই করতে হবে না, ব্যথা থেকে একটু শরীর গরম হয়ে আছে, কিছু হবে না। সারোয়ার পরনের শার্ট খুলে পাশে রাখে। শার্টের নিচে একটা গেঞ্জি পরা ছিল তার। শার্ট খুলতেই হৃদা সারোয়ারের আঘাতটা খেয়াল করে। সে সেখানটায় হাত ছোঁয়াতেই সারোয়ার একটু কেঁপে ওঠে। হৃদা দেখে ব্যান্ডেজটা ভিজে গেছে। তার খুব খারাপ লাগে, তার জন্যই তো এমনটা হলো। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। সারোয়ারকে বসিয়ে রেখে হৃদা তাড়াতাড়ি রুমের বাহিরে যায়। সারোয়ার তখন বিছানায় শুয়ে পড়ে। হৃদা দ্রুত গিয়ে মা বাবার রুম থেকে ব্যান্ডেজ আর অন্যান্য সরঞ্জাম নিয়ে আসে। হৃদাকে টেনশনের দেখে তার বাবা মার সাথে আসে। এসে সারোয়ারকে অসুস্থ অবস্থায় দেখে তারাও চিন্তিত হয়ে পড়ে। হৃদার জন্য এসব জিনিস একদম নতুন, আগে কখনো সে এমন পরিস্থিতিতে পড়েনি। তাই কবির সাহেব নিজে গিয়ে সারোয়ারের ব্যান্ডেজ চেঞ্জ করে দেন। ততক্ষণে সারোয়ারের জ্বর এসে পড়েছে। নওশিন বেগম ঔষধ এনে হৃদাকে বলে খাইয়ে দিতে, তারপর জলপট্টি দেওয়ার কথা বলে তারা চলে যান। বিয়ের রাতেই এমন অবস্থা হওয়ায় সারোয়ারের বেশ সংকোচ হচ্ছিল। তারা চলে যেতেই হৃদাকে বলে দরজা আটকে দিতে। হৃদা দরজা আটকে কাছে আসতেই সারোয়ার তাকেও বিছানায় শুয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে বলে, একটু বুদ্ধি নেই তোমার, আমাকে লজ্জায় ফেলে দিলে তুমি। ওনারা কি ভাববে এখন? চুপ করুন আপনি, ছাড়ুন আমায়। একটু মাথায় পানি দিতে হবে আপনার। থাক ম্যাডাম, এত কষ্ট করতে হবে না, আপনি আমার সাথেই থাকুন একটু, এতেই চলবে। কিন্তু আপনার কষ্ট হচ্ছে তো। এসব কিছুই না, ওষুধ দিয়েছে তো, জ্বর নেমে যাবে। আমাকে একটু ঘুমাতে দাও এখন। কথা শেষ করেই সারোয়ার তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সাথে সাথে হৃদার শরীরে শিহরণ বয়ে যায়। সে অতি কষ্টে নিজেকে সামলাতে থাকে। বিড়বিড় করে বলে, উনি অসুস্থ বলেই এমন করছেন, সুস্থ থাকলে নিশ্চয়ই এমন করতেন না। সারোয়ার যেন তার বিড়বিড় করে বলা কথা শুনে ফেলে। সাথে সাথে সে বলে ওঠে, হুম, সুস্থ থাকলে এমনটাই করতাম। এই আমিটার সাথেই তুমি অভ্যস্ত হতে হবে হৃদা, তোমার সামনে এটাই হবে আমার আসল রূপ। বেশ রাত করে রওনা হওয়ায় রিদান সবাইকে নিয়ে বাসে করে রওনা হয়েছে। একটু দেরি হওয়ায় ইতিমধ্যে বাস প্রায় ভর্তি হয়ে গেছে। এই বাসে না গেলে পরবর্তী বাস পেতে দেরি হয়ে যাবে। তাই বলে সবাই মিলে এই বাসেই উঠে পড়ে। তবে অসাবধানতায় উঠতে গিয়ে ইমন বাসের দরজার একটু ভাঙা অংশে পায়ে আঘাত পেয়েছে। ব্যথায় তার চোখ মুখ কুঁচকে গেছে। ইরিন ইমনের চেহারা দেখে বলে, ব্যথা পাইছিস ভাই? কোথায় দেখি? ইমন না দেখাতে চাইলে ইরিন জোর করে দেখতে গিয়ে দেখে ইমনের পা থেকে রক্ত বের হচ্ছে। ইরিন তা দেখে আটকে ওঠে। হাই আল্লাহ, রক্ত বের হচ্ছে ভাই। বাসের শেষের দিকের সিট খালি ছিল, সেখানে 5 জন বসতে পারে। এক পাশে আগে থেকেই 2 জন পুরুষ বসা ছিল। তাড়াহুড়ো করে বাসে উঠে সুরাইয়া বেগম জানালার পাশে বসেন। তার পাশে ইমন আর তারপর ইরিন বসেছে। আর জায়গা খালি না থাকায় রিদানকে দাঁড়িয়ে থাকতে হয়। সুরাইয়া বেগম বলছিল, রিদান বাবা, তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে, আমরা একাই চলে যেতে পারবো। না আন্টি, এসব ব্যাপার না, আপনাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি।
তা তো পূরণ করতেই হবে। রিদানের কথা শুনে ইরিন তার অগোচরে মুখ ভেঙচি দেয়। ইমনের পায়ের রক্ত থামাতে একটা রুমাল দিয়ে বেঁধে রেখেছে, তবে ব্যথা কমেনি। সে মায়ের কাঁধে মাথা হেলিয়ে রেখেছে। ইরিনের বরাবর রিদান দাঁড়িয়েছিল, তাই ইরিন ভদ্রমের মতো বসেছিল। তবে হঠাৎ অনুভব করে তার পাশে বসে থাকা ভদ্র গোছের লোকটা তার গায়ে হাত ছোঁয়াতে যাচ্ছে। ইরিন ভয় পেয়ে যায়। সে একটু সরে গিয়ে ভাইয়ের গা ঘেঁষে বসে। তবে যন্ত্রণায় কাতর থাকা ইমন তা বুঝতে পারে না। সেদিকে পাশে থাকা লোকটা এখনো নিজের কাজ চালিয়ে যাওয়ায় প্রয়াস চালাচ্ছে। একসময় লোকটা একটু গম্ভীর ভাবে হাতের ছোঁয়া দিলে ইরিনের গা শিরশির করে ওঠে। সে সামনে দাঁড়ানো রিদানের হাঁটুর দিকে প্যান্ট খামচে ধরে। সামনে ছাত্রী বসা দেখে রিদান জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল। যথাসম্ভব দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল যাতে ইরিনের গায়ে তার কোনো ছোঁয়া না লাগে। তবে হঠাৎ ইরিনের তাকে খামচে ধরা দেখে সে ব্রু কুঁচকে তাকায়। ইরিনের ছলছল দৃষ্টিতে তার দিকে তাকানো দেখে সে মুহূর্তেই বুঝে যায় চোখে জমা পানির মূল কারণ। সাথে সাথেই সে ইরিনকে সরিয়ে পাশের লোকটির কলার চেপে ধরে তাকে দাঁড় করায়। আচমকা এমন কাজে লোকটি থতমত খেয়ে যায়। রিদান লোকটিকে টেনে সিটের বাহিরে এনে বলে, নাম, তুই এখন এই গাড়ি থেকে নেমে যাবি। নাম তাড়াতাড়ি। লোকটি প্রতিবাদের সুরে বলে ওঠে, এই ছেলে, তোমার তো সাহস কম না? আমাকে নামানোর তুমি কি? অন্যায় করে আবার বড় গলায় কথা বলছিস? এই ড্রাইভার, বাস থামান, যাত্রী নামবে। আমি নামবো না, আমার কলার ছাড়ো। ভদ্রতার সহিত নেমে যা বলছি, নয়তো এখানেই মান সম্মানের দফা রফা করে ছাড়বো। তাদের হট্টগোলে অন্যান্য যাত্রীরা অসন্তুষ্ট প্রকাশ করেছে। রিদানের এমন কর্মকাণ্ডে সুরাইয়া বেগমও লজ্জায় পড়ে গেছেন। অপরদিকে ইমন কিছু না বুঝে ইরিনের দিকে তাকায়। ইরিন ভয়ার্ত চোখে ইমনের হাত চেপে ধরে। ইমন বলে, তোর সাথে কিছু হয়েছে? লোকটা তো তোর পাশে ছিল। ইরিন অল্প করে মাথা নাড়ায়। ইমন বুঝতে পারে রিদানের এমন কর্মকাণ্ডের কারণ। এদিকে বাসের হেল্পার বিরক্ত ভঙ্গিতে বলে। রিদান আরো রাগ দেখিয়ে বলে, বাস থামাতে বলেন আপনি, বললাম না যাত্রী নামবে। আরো একজন যাত্রী বলে ওঠে, ভাই, এসব কি শুরু করেছেন আপনারা? বসেন তো, ঝামেলা পাকেন না। আরে, নামবে বলছে যখন নামিয়ে দিলেই তো হয়, এত ঝামেলা করার কি আছে? অগত্যা বাস ড্রাইভারকে বাস থামাতে হয়। বাস থামাতে রিদান ভদ্রতার মুখোশধারী লোকটির ঘাড় চেপে ধরে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। বেঁচে যাওয়া মান সম্মানটুকু নিয়ে লোকটির রাগে ফোঁসফোঁস করতে করতে নেমে পড়ে। এতক্ষণে অনেকের কাছেই রিদানের এমন কাজের কিছুটা ধারণা হয়ে যায়, কারণ আজকাল তো এমন ঘটনা অহরহই ঘটে, তাই কেউ বেশি কোনো ঝামেলা করেনি। তারপরে সবার মাঝে মৃদু গুঞ্জন শুরু হয়। লোকটি নেমে যেতেই পুনরায় বাস ছেড়ে দেয়। রিদান আবারও নিজের পূর্বের জায়গায় এসে দাঁড়ায়। এখন ইরিনের পাশের সিটে জায়গা খালি থাকলেও সে বসে না। সুরাইয়া বেগম বলে ওঠেন, রিদান বাবা, এখন ঝামেলা করলে কেন? কি করেছে লোকটা? চোর ছিনতাই নাকি? আরো বড় শয়তান আন্টি। এখন সমস্যা নেই, নামিয়ে দিয়েছে। তাহলে তুমি বসো সিটে, খালি আছে তো। সমস্যা নেই, আমি দাঁড়িয়েই ঠিক আছি। ইরিন মাথা নিচু করে বসে থাকে। তার খুব লজ্জা লাগছে এখন। নিজের সাথে ঘটা এমন ঘটনায় সে কিছুটা ট্রমাতেও পড়ে গেছে। সব সময় এমন যাত্রায় সে গাড়ির জানালার দিকে বসে। তার পাশে মা কিংবা ভাই সাপোর্ট হিসেবে থাকে। তবে আজ তাড়াহুড়ো আর ইমনের ব্যথা পাওয়ায় সব এলোমেলো হয়ে গিয়েছে। আর আজই এমন ঘটনার সম্মুখীন হতে হলো তাকে। ভাগ্যিস রিদান ছিল এখানে, নয়তো বাকি যাত্রাটুকু হয়তো তাকে এই লজ্জাকর মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হতো। কারণ এই ক্ষেত্রে প্রতিবাদ করার মতো কোনো সাহস আর তার নেই। আরও মিনিট 10 পরে তাদের যাত্রা সম্পন্ন হয়। বাস থেকে নেমে একটু দূরত্বেই তাদের বাসার গলি। রিদান এই পর্যন্তই থেমে যেতে চেয়েছিল, তবে ইমনের পায়ে ব্যথার জন্য সে ইমনের এক হাত কাঁধে রাখে
সামনে এগিয়ে যায়। পেছনে ইরিন তার মায়ের সাথে আসতে থাকে। আস্তে আস্তে সে মাকে বাসের কাহিনী বলে। সুরাইয়া বেগম শুনে অবাক হন। তিনি সাথে থাকতেও যে মেয়ের সাথে এমন ঘটনা ঘটবে তিনি ভাবতেও পারেননি। রিদান ছিল বলেই এই যাত্রায় বেঁচে গেলেন। বাসায় পৌঁছে রিদান ইমনকে তার রুম পর্যন্ত পৌঁছে দেয়। বাসের দরজায় বেশ অনেকটা ভাঙা ছিল। অনেক গভীরভাবে কেটে গেছে ইমনের। এতক্ষণ বাইরে অন্ধকারে বোঝা না গেলেও এখন সেটা ভালোই বোঝা গেছে। ইরিন তাড়াতাড়ি করে ওষুধ ব্যান্ডেজ দিয়ে আসে, কিন্তু ইমনের আঘাত দেখে সে সাহস করতে পারছে না। তাই বাধ্য হয়ে রিদান নিজে ইমনের আঘাতটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। তারপর সে না বসেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুরাইয়া বেগম তাকে আটকে বলেন, বাবা, রাত তো অনেক হলো, আজকে থেকে যাও। না আন্টি, আম্মু বাসায় একা আছেন। এই রাতে কিছুই হবে না, কালকে তো কলেজে ক্লাস আছে, আমার বেরোতে হবে। দুদিন বাসায় না থেকে বাসার পরিস্থিতিও ভালো না। সুরাইয়া বেগম আর জোর করেন না, তাই ইমনকে ব্যথার ওষুধ দিত থাকেন। ততক্ষণে রিদান চলে যাবে বলে ইরিন কি পিছু পিছু আসে। দরজার কাছে এসে ইরিন কিছু বলতে গেলে তাকে থামিয়ে রিদান কিছু পিছু ফিরে ইরিনকে বলে, সব ক্ষেত্রে চুপচাপ থাকা ঠিক না, নিজের ভালোর জন্য হলেও প্রতিবাদ করতে হয়। মুখে তুমি চটপটা হলেও কাজে কর্মে আস্ত গর্ধপ একটা মেয়ে। নিজের ভালোর জন্যেও হলেও নিজেকে পরিবর্তন করো। আর হ্যাঁ, আমার বোন এখন তোমার ভাবি হয়, সম্মান দিতে শিখো। বিনা কারণে কাউকে দোষী বানিয়ে বিপদ বাড়াতে যেও না। শিক্ষক হিসেবে কিছু শিক্ষা দান করা আমার কর্তব্য, আর শিক্ষার্থী হিসেবে সেই শিক্ষা হৃদয়ে ধারণ করা তোমাদের কর্তব্য। কথাগুলো মাথায় থাকে যেন। রিদান নিজের মতো ইরিনকে কিছু কথা বলে বেরিয়ে যায়। ইরিন দরজা আটকে বিড়বিড় করতে থাকে, এসেছিলাম একটু ধন্যবাদ জানাতে, তা তো শুনলই না, উল্টো জ্ঞান দিয়ে গেল। আমার পরিবারের ব্যাপারে না কলাবে কেন? আমার ভাবি আমি যেমন ইচ্ছা তেমন বিহেভ করব, এসেছে ঢঙ্গের জ্ঞান দিতে। একটু সাহায্য করে মাথা কিনে নিয়েছে যেন। মাঝ রাতে হঠাৎই রিদান ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিজেকে কারোর বাহুডোরে বন্দি বুঝতে পেরে একটু চমকে ওঠে। তবে কিছুক্ষণের মাঝে খেয়াল হয় এটা সারোয়ার, তারই স্বামী। মনে পড়তেই নিজের অবস্থান বুঝে একটু লজ্জা লজ্জা লাগতে থাকে। কিন্তু সারোয়ার তো এখন পুরোপুরি ঘুমে আছে। এই সময়ও এই ঘুমিয়েও কেমন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সারোয়ার জ্বরের কথা খেয়াল হতেই সে হাত উঁচিয়ে কপাল গলা চেক করে। লোকটা পুরো ঘেমে আছে, হয়তো তখন ওষুধ খাওয়ানোতে জ্বর ছেড়ে দিয়ে এমন ঘেমেছে। এখন এমন জড়াজড়ি অবস্থায় হৃদয়ের একটু অস্বস্তি হচ্ছে। সে সারোয়ারের বাহু ডোর থেকে সরে যেতে নিলেই সারোয়ারের ঘুম ভেঙে যায়। সে হৃদয়কে না ছেড়ে হাতের বাঁধন একটু হালকা করে তারপর ঘুমন্ত কণ্ঠে বলে, এমন নড়চড় করছো কেন? অসুবিধা হচ্ছে আমার। ছাড়ুন আমায়, আমার অস্বস্তি হচ্ছে। চুপ করো, ঘুমোতে দাও আমায়। আমার ঘুম হয়নি এখনো। ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব। হৃদার কথা শুনে সারোয়ার তার হাতের বাঁধন আলগা করে হৃদা ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে। ওয়াশরুম থেকে এসে সে দূরত্ব বজায় রেখে শোয়। ভেবেছে সারোয়ার হয়তো ঘুমিয়ে আছে, তবে লোকটা তাকে অবাক করে দিয়ে পুনরায় তাকে এক হাতে টেনে এনে নিজের সাথে জড়িয়ে ধরে। হৃদা ছটফট করে উঠে বলে, ছাড়ুন আমায়, অস্বস্তি হচ্ছে আমার। আজকেই তো, তারপর অনেক দিন ছাড় পেয়ে যাবে। আর ডিস্টার্ব করবো না। হৃদার খেয়াল হয় সারোয়ার তার সাথে আজকে রাতটুকুই আছে, কালকেই তো সে চলে যাবে। তারপর কবে না কবে আসে তার কোনো ঠিক নেই। পুনরায় মনে পড়ে লোকটার শাস্তি দেওয়ার অভিনব পদ্ধতির কথা। তাকে এক রাতে বশ করে নিয়ে তারপর ছেড়ে চলে যাবে, এটা তো শাস্তির থেকে কোনো অংশে কম না। হঠাৎ সে নিজেও সারোয়ারকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দেয়। তা অনুভব করে সারোয়ার মুচকি হাসে। বুঝতে পারে তার বউ তার ফাঁদে পা ফেলেছে, তার ভালোবাসার ফাঁদে পড়ে গেছে। সে হৃদার কানের কাছে মুখ নিয়ে বলে, এত তাড়াতাড়ি তুমি গলে যাবে তা আশা করিনি আমি। আমাকে কি পাথর মনে হয় আপনার? হুম, একদম মোমের মতো মনে হচ্ছে তোমায়। অল্পতেই গলে আমার সাথে মিশে গেলে তুমি। চুপ করুন, আপনি অনেক খারাপ।
অল্প সময়ের জন্য এসে আমায় কষ্ট দিয়ে যাচ্ছেন আপনি। আমি আপনাকে ছাড়া একা থাকবো কি করে? ঘুরে পড়ে গেছে তুমি। কথাগুলো রেকর্ড করে পুনরায় তোমায় শোনালে নিজে লজ্জা পাবে। লজ্জা তো আপনিই দিচ্ছেন। মাঝরাতে উঠে আমার ইমোশনাল করার পায়তারা করছেন। আর তুমি এই সময় পাক্কা আদরে বউয়ের মতো বিহেভ করছো, এতে আমার কি দোষ বলো? কথা শেষ করে সারোয়ার হঠাৎ তার গালে ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে দেয়। হৃদা লজ্জা পেয়ে সারোয়ারের বুকের মাঝে ঢুকে পড়ার চেষ্টা করে। সারোয়ার হেসে তাকে জড়িয়ে ধরে বলে, ঘুমাও। মাঝরাতে ঘুম ছাড়ার কিছুই মাথায় আসছে না। গত 2 রাত ঠিক মতো ঘুমাতে পারিনি। খালি ভেবেছি যে সিদ্ধান্ত নিচ্ছে তাই কি আদৌ ঠিক হচ্ছে কিনা। তুমি আবার ঝোঁকের বসে মেসেজে সিদ্ধান্ত জানালে কিনা। তবে এখন মনে হচ্ছে আমার সিদ্ধান্তটা ঠিকই ছিল, নয়তো মাঝরাতে এমন আদুরে মুহূর্ত পেতাম না। হৃদা কিছুই বলে না, মন ভরে সারোয়ারের কথা শুনতে থাকে। খুব ভালো লাগছে সারোয়ারের এই ঘুম জড়ানো কণ্ঠ শুনতে। ভেতরে ভেতরে শান্তি অনুভূত হচ্ছে। হৃদাকে চুপ থাকতে দেখে সারোয়ার বলে, ঘুমাও না কেন? আপনি কালকে কখন চলে যাবেন? বিকেলের দিকে রওনা দেব। আসবেন আবার কবে? ঠিক নাই। খুব অন্যায় করলেন আমার সাথে। করলে করেছে, আমি মোটেও অনুতপ্ত নই। আমাকে আরো দুর্বল বানিয়ে দিলেন। এতদিন আমি কি করব? অপেক্ষা করবে। আমি আসা পর্যন্ত অপেক্ষা করে যাবে, কতদিন? যতদিন লাগে। খুব কষ্ট দিচ্ছেন আমায়। তুমি কষ্ট দেওয়ার অধিকারটা একান্তই আমার। অপেক্ষা করবে আমার জন্য। অপেক্ষা যত বাড়বে ততই আমি কাছে পাওয়ার জন্য তুমি উতলা হবে, ততই তোমার মাঝে আমার প্রতি ভালোবাসা গাঢ় হবে। আর আমি যেদিন ফিরবো আমার যমনের সকল ভালোবাসা তুমি উজাড় করে দেব। আমার ভালোবাসায় তোমায় মুড়িয়ে রাখবো। আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি অপেক্ষার আগুনে পুড়তে পুড়তে তোমার ভালোবাসা খাঁটি হবে। তখন অনুভব করবে ভালোবাসা কত সুন্দর এক অনুভূতি। হৃদা আর সারোয়ার দুজনে মিলে বেরিয়েছে একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। তারা ছোটখাটো একটা পার্ক সদৃশ এলাকায় সময় কাটাতে এসেছে। হৃদার হাত সারোয়ারের হাতের মুঠোয় বন্দি। সারোয়ার তাকে নিয়ে একটা খোলা জায়গায় এসে বসে। সকাল সকাল পার্কে মানুষ কম আছে, তবে বেলা বাড়লেই এখানটা লোক সমাগম পূর্ণ হয়ে উঠবে। তখন স্কুল কলেজ ছুটি হলে ছাত্রছাত্রীরা চলে আসবে সময় কাটাতে। এই সকালের সময়টুকুই এখানে একটু কম ভিড় থাকে। সারোয়ার আশেপাশে তাকিয়ে হৃদাকে বলে, কি খাবে বলো? ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম, আচার? না, আচার থাক। বাকিগুলোর কোনটা খাবে? আচার নয় কেন? সময় হয়নি এখনো। সময় হলে তখন অনেক এনে দেব। কিসের সময়? সারোয়ার হৃদার দিকে তাকায়। তার তাকানো দেখে হৃদা বুঝে ফেলে সারোয়ারের কথার মানে। তাই সে মুখ ফিরিয়ে নিয়ে বলে, মজা করছেন আমার সাথে? একদমই না, আমি সত্যি কথাই বলেছি। আমি এখনই আচার খাবো। কিন্তু এখনো তো। কথা বলবো না, আমাকে আচারই এনে দিতে হবে। হৃদার জেদ দেখে সারোয়ার মুচকি হাসে। তারপর তাকে বসতে বলে সে একটু দূরে থাকা স্টল থেকে আচার আনতে যায়। ততক্ষণ হৃদা চুপচাপ বসে প্রকৃতি দেখতে থাকে। তবে কিছুক্ষণ সময় পেরোলেও সারোয়ারের দেখা পাওয়া যায় না। সে আশেপাশে তাকিয়ে সারোয়ারকে খুঁজতে শুরু করে। মুহূর্তের মাঝে একটা লোক উধাও হয়ে যায় কিভাবে। হৃদা উঠে পড়ে আশেপাশে খুঁজতে থাকে। এই জায়গা তার পরিচিত, বেশ কয়েকবার বান্ধবীদের সাথে এসেছে। তবে এখন সারোয়ারকে না পেয়ে সে ফোন করতে গেলে সে খেয়াল করে তার ফোনটাই সে আনেনি। আসার আগে ফোন চার্জে না থাকায় সে চার্জে দিয়েছিল, তারপর আনতে ভুলে গিয়েছে। এখন সে টেনশনে পড়ে যায়। এলোমেলো হাঁটতে গিয়ে হঠাৎ তার হাতে টান পড়ে। হকচকিয়ে গিয়ে পেছনে ফিরতেই সে সারোয়ারকে দেখতে পায়। সারোয়ার তার হাত টেনে ধরে কিছুটা রাগ দেখিয়ে বলে, তোমাকে বসে থাকতে বলিনি? এলোমেলো ভাবে হাঁটছিলে কেন? ফোন কোথায় তোমার? জায়গা না পেয়ে ফোন দিলাম, ধরনি কেন? হৃদয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আপনি কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? আমি তো আপনাকে খুঁজতে উঠেছিলাম। সারোয়ার হাতের প্যাকেট দেখিয়ে বলে, একটা জিনিস চোখে পড়লো, সেটা আনতে গিয়েছিলাম। এরই মাঝে তুমি হারিয়ে গিয়েছো। কি এনেছেন? চলো বসি আগে। হৃদয় সারোয়ারের সাথে পূর্বের জায়গায় এসে বসে। তারপর
সারোয়ার প্যাকেট থেকে এক গোছা চুড়ি বের করে। নীল সাদার মিশ্রণে চুড়িটা অসম্ভব সুন্দর লাগছে। হৃদা উচ্ছ্বসিত হয়ে বলে, এটা আমার জন্য? না, এটা আমার গর্ধব বোকা বউটার জন্য। রিধা গাল ফুলিয়ে বলে, নিব না আমি। মুখে কথা বললেও সারোয়ার নিজে থেকে হৃদার হাত টেনে এনে চুড়িগুলো পরিয়ে দিতে থাকে। চুড়ি পরাতে পরাতে বলে, দেবো না আমি। তোমার জন্য আচার আনতেই গিয়েছিলাম, তখনই দেখলাম কয়েকটা মেয়ে এসব ব্যাগ থেকে নামিয়ে টেবিল সাজাচ্ছে। হয়তো মাত্রই আসলো, দূর থেকে চোখে পড়ায় কিনে নিলাম। হৃদার হাতের দিকে দৃষ্টি রেখে বলে, অনেক সুন্দর এটা, দেখুন আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়নি বোকা, আমি দেখে শুনে এনেছে। কথা কথা বোকা গর্দব বলবেন না আমায়। তো কি বলবো? জান, সোনা পাখি, দেখো এসব মিথ্যে কথা আমি বলতে পারবো না। তুমি যা, আমি তা বলেই ডাকবো তোমায়। আপনি ইনডিরেক্টলি আমায় অপমান করছেন। হুম, আমি ডিরেক্টলি বলছি তোমায়। হৃদা গাল ফুলিয়ে সারোয়ারের থেকে মুখ সরিয়ে নেয়। সে আশেপাশে প্রকৃতির দিকে মনোযোগ দেয়। তখন সারোয়ার আলগোছে তার হাত টেনে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল প্রবেশ করায়। সারোয়ারের স্পর্শে হৃদা একটু গলে গিয়ে বলে, আপনি আমার সাথে এখনই বাসায় যাবেন না? না যাওয়ার সম্ভাবনা বেশি। আমাকে আমাদের বাড়িতে যেতে হবে, আম্মু অপেক্ষা করছে। তো তুমি যাবে আমার সাথে? আমি আগে যাইনি কখনো আপনাদের বাসায়। এখন যাবে, তোমার স্বামীর সাথে স্বামীর বাড়ি যাবে। আপনার আম্মু কিছু মনে করবে না? হুম, বরং ছেলের বউকে পেয়েও আরো খুশি হবে। হৃদা অল্প হেসে মাথা নাড়ায়। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই সে সারোয়ারের কপালে হাত দেয়। রাতের পর আর সারোয়ারের জ্বর আসেনি। এখন তার শরীরটা একটু গরম অনুভব হওয়ায় হৃদা একটু মুখ ভার করে বলে, এখনো তো আপনি সুস্থ হননি, ফোন করে আর কয়েকদিনের ছুটি নিতে পারবেন না? সম্ভব না, এখানে আসার আগেই তো কয়েকদিন ছুটি কাটিয়ে ফেলেছে। ভুলটা তোমার। আর 2 দিন আগে তুমি আমার বিয়ের প্রস্তাব দিলে 2 দিন বেশি তোমার সাথে থাকতে পারতাম। পুরনো কথা তোলায় হৃদা বেশ লজ্জা পায়। সে ধীরে কণ্ঠে বলে, আগে তো ভালোবাসাটা অনুভব করতে পারিনি, তবে আপনার আঘাত লাগার কথা শুনে ভেতরে ভেতরে কষ্ট হয়েছিল অনেক। কোনো কিছুতেই মনকে স্থির করতে পারছিলাম না। শেষে বুঝলাম আপনাকে ছাড়া আমার গতি নেই কোনো। এই কয়েকদিনেই মনের ভেতর জেকে বসে গেছেন আপনি, তাই তো বাধ্য হয়ে অমন কথা বলতে হয়েছিল আমার। সারোয়ার মুচকি এসে বলে, আমার কাছে কিন্তু মোটেও অবাক লাগেনি। আমি জানতাম এমন কিছুই ঘটবে। সেটা সেদিন তোমার মেজর সাহেব ডাক শুনেই ধারণা করতে পেরেছিলাম। আপনি খুবই খারাপ জানেন, সব বুঝেও আমায় কষ্ট দিয়েছেন আপনি। আমি নিজে থেকে আপনাকে মেসেজ দিলে ইগনোর করেছেন, ইচ্ছে করে এসব করেছেন আপনি আমায় কষ্ট দেওয়ার জন্য, তাই না? সারোয়ার হৃদার হাতে আচারের প্যাকেট তুলে দিয়ে বলে, তুমি ভুল বুঝেছ। আমি তোমার মনে ভালোবাসা জাগ্রত করেছি। সে সাময়িক কষ্টের বিনিময়ে তুমি সারোয়ার নামক সুখ পেয়েছ। আপনি সুখ নামক অসুখ ছাড়া আর কিছুই না। এই একদিনের সুখের বিনিময়ে আমায় দীর্ঘদিনের অসুখের রোগী বানিয়ে দিয়ে চলে যাবেন বলছেন? এসব কথা বাদ দাও তো। দেখতে দেখতে সময় কেটে যাবে। তাছাড়া এখন তো তুমি আমার, অবাধে কথা বলতে পারবো আমরা। দেখবে কখনো মনেই হবে না এই দূরত্বের কথা। দুধের স্বাদ ঘোলে মেটানোর কথা বলছেন আপনি? আপনি মানুষটা বড্ড খারাপ। এই খারাপ মানুষটাই তোমার স্বামী। এখন বসে আচার খাও, সে কখন এনে দিয়েছে। হৃদা সারোয়ারের সাথে টুকটাক গল্প করতে থাকে। তাদের গল্পের বেশিরভাগই সারোয়ারের পেশা নিয়ে চলতে থাকে। আবার মাঝে মাঝে সারোয়ার বিভিন্ন কথা বলে তাকে লজ্জা দিতে থাকে। রাতে ইমনের ব্যথা পাওয়ার খবরটা আর সারোয়ারকে জানানো হয়নি। সুরাইয়া বেগম ইচ্ছে করেই শোনাননি। এমনিই বড় ছেলে নিজেই অসুস্থ, সেখানে ছোটটার কথা বললে আরো টেনশন করবে। ভাই বোনকে বড্ড বেশি ভালোবাসে সারোয়ার। নেহাত চাকরির জন্য সেভাবে কাছে পায় না, তা আদর ভালোবাসা দিতে পারে না। তবে দূর থেকে চেষ্টা করে নিজের সর্বোচ্চ দিয়ে মা আর ভাই বোনদেরকে সহযোগিতা করতে। ওনার যমজ দুটোর মধ্যে ইমনটা একটু বুঝদার হলেও ইরিনটা কিছুই বোঝে না। একমাত্র মেয়ে আর 2 ভাইয়ের একমাত্র বোন হওয়ায় সুবিধায় আদরের মাত্রাটা তার জন্য বেশিই ছিল। সে অতিরিক্ত আদর পেয়ে মেয়েটা জীবন বুঝতে শেখেনি। সুরাইয়া বেগম যতই শাসন করার চেষ্টা করুক, দিন শেষে মেয়ের আদুরে মুখটার দিকে তাকালে আর বকা দিতে মন চায় না। আবার দেখা যায় ইরিনকে কিছু বলতে নিলে আগেই মনে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়বে, নিজে থেকে সব দোষ নিজের নামে করে নিবে। এই ইরিনের এসব বাচ্চামোপনার
পেছনে ইমনের হাতও কোনো অংশে কম না। গতকাল রাত করে বাসায় ফেরায় আজকে কলেজে যাওয়ায় তারা নেই। তাছাড়া ইমন তো অসুস্থ, আর ইরিনকে হাজার মারলেও সে কলেজে যাবেই না, কারণ আজকে তার বড় ভাই আসবে, আবার চলেও যাবে বিকেল পরে। এই সময়টুকু সে ভাইয়ের আদর মিস করতে চায় না। ইরিন বেলা করে ঘুম থেকে উঠে মায়ের কাছে যায়, চোখ কষলে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আম্মু, ভাইয়া আসে নাই কেন? কখন আসবে? ফোন দাও না। আসবে আসবে, তোর ভাইয়ের রাতে জ্বর এসেছিল, সকালে কথা হয়েছে আমার। এখন তোর ভাবিকে নিয়ে বেরিয়েছে, চলে আসবে তাড়াতাড়ি। আম্মু, ভাইয়া কি আজকেই চলে যাবে? তাই তো বললো, 2 দিন মাত্র ছুটি ম্যানেজ করেছিল, একদিন তো কালকেই চলে গেল, আর আজকেই ছুটি শেষ। এমন আসার কি দরকার ছিল? এই চোখের দেখা দেখালেই হয় নাকি? তার উপর দেখো, এখনো বাসায় আসলোই না। একটু ভাইয়াকে মন ভরে দেখতেই পারছি না। এখন গেল, আবার কবে যে না জানি আসে, ভাল লাগে না কিছুই। ইরিন মুখ গোমরা করে ইমনের রুমের দিকে চলে যায়। ইরিনের মন খারাপ করা দেখে তিনি মুচকি হাসেন। মন তো ওনারও খারাপ হয়, ছেলেটাকে ঠিকমতো সেবাও করতে পারছে না। অসুস্থ শুনে গেল, আর ছেলে মাকে সাথে নিয়ে চলে এলো বিয়ে করতে। কোনো কিছুই ঠিকঠাক ভাবে হলো না, না ছেলেটা সুস্থ হলো, আর না তিনি একটু সেবা করতে পারলেন। তবে মন খারাপটাকে একপাশে রেখে দিয়েছেন তিনি। সদ্য বিয়ে হলো গতকাল, বউয়ের সাথে সময় কাটিয়ে নিক, আজকে চলে গেলে বউটাও তো অপেক্ষা করবে। তার আগে নিজেদের মধ্যে সব মিটমাট করে নিলেই ভালো হয়। ইরিন হেলে দুলে ইমনের রুমে প্রবেশ করে। ইমন তখন বালিশের উপর ব্যথা পা রেখে বসে বসে ল্যাপটপ ঘাঁটছে। ইরিন ঘুম ঘুম চোখ নিয়ে এসে শটান হয়ে শুয়ে পড়ে। ইমন তাকে খেয়াল করেও কিছু বলে না। ইরিন পাশ ফিরে হাত তুলে দিতে গেলে তার হাত ইমনের পায়ের উপর পড়তে যায়। ইমন খপ করে তার হাত ধরে চিল্লিয়ে বলে, আমাকে মারতে এসেছিস বেয়াদব? জানিস তো ব্যথা পেয়েছি, তাও এসে পড়েছিস জ্বালাতে। আমি জ্বালাই তোকে? আমি তো তোর ব্যথার কথা ভুলেই গিয়েছিলাম, তাই বলে এভাবে রাগ দেখাবি? ওমা, এই সামান্য কারণে তার চোখ দিয়ে টপাটপ পানি পড়তে থাকে। ইমন হকচকিয়ে গিয়ে বলে, এটা কি হলো? কি বলেছি তোকে? এমন চোখের পানি নাকের পানি এক করে ফেলছিস কেন? মিথ্যে বলছিস কেন? নাকের পানি নেই, নাক শুকনো একদম, খালি চোখ দিয়ে পানি পড়ছে। ইমন মুখ টিপে হেসে বলে, তা চোখের পানিই কেন পড়ছে? আমার মন খারাপ ছিল, তারপর তুই বকেছিস, তাই কান্না করব এখন আমি। ওরে আমার আলালের ঘরের দুলারি, অভিনয় আর কমবে না তোর। ইরেন, মায়ের কাছ থেকে আমার খাবার টেনে দে তো, ক্ষুধা লাগছে এখন। আনবো না, নিজে এনে নে। ইমন দাঁতে দাঁত চেপে বলে, আমি পারলে কি তোকে বলতাম? জানা বোন, তোর খাবারও নিয়ে আয়, একটা জিনিস দেখাবো তোকে, কথা না শুনলে দিব না পরে। লোভ দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছিস তো? আমারও সময় আসবে দেখিস, সেই দিন তোকে কাজ করাতে করাতে খাটিয়ে মারবো আমি। ইরিন উঠে চলে যায় খাবার নিয়ে আসতে। তার আগে নিজের রুমে যায় ফ্রেশ হতে। রুম থেকে উঠেই সোজা বেরিয়ে এসেছিল ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়। তারপর রুমে এসে মুখে ক্রিম লাগায়, মাথার চুল আঁচড়ায়, অতঃপর গলায় ওড়না ঝুলিয়ে হেলতে দুলতে রান্নাঘরে যায়। মাকে বলে দুজনের খাবার নিয়ে ইমনের রুমে যায়। তাকে দেখে ইমন রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরিন একটু হকচকিয়ে গিয়ে বলে, এমন খেয়ে ফেলা লোক নিয়ে তাকিয়েছিস কেন? ধর, খাবার খা। খাবার আনতে বলেছিলাম তোকে, তুই তো বিয়ে বাড়ির সাজ সেজে চলে এসেছিস। ইরিন ঠোঁট বাঁকিয়ে বলে, তো ফ্রেশ হব না? আমিও খাবো তো। এটাকে ফ্রেশ হওয়া বলে? মনে হচ্ছে ফটোশ্যুট করতে এসেছিস। সকাল সকাল ঝগড়া ভালো লাগে না, ধর খাবার খা। ইমন আর কথা না বাড়িয়ে নিজের প্লেট নিয়ে খাওয়া শুরু করেছে। সকাল সকাল মা পরোটা আর মুরগির গোস্ত রান্না করেছে। মুরগির গোস্ত সারোয়ারের বেশি পছন্দের, গরু কিংবা খাসি তেমন পছন্দ না। তাই ভাই ছুটিতে আসলে কয়েকদিন টানা মুরগি রান্না হবেই। ইরিনও পাশে বসে খেতে থাকে। সামনে ল্যাপটপ রেখে দুজনে একটা অ্যাকশন মুভি দেখতে থাকে। হঠাৎ খাওয়া থামিয়ে ইরিন বলে, ওই কি যেন দিবি বলেছিলি, কই দে। খেয়ে নে, পরে দেখাবো। দিব না।
ইরিন মুখ বাঁকিয়ে খেতে থাকে। খাবার শেষে প্লেট রেখে ইমনের রুমে আসতেই ইমন সামনে একটা বাক্স রাখে। ইরিন কৌতূহল দৃষ্টি নিয়ে খুলে দেখে একটা স্মার্টফোন। ইরিন উচ্ছ্বসিত হয়ে তাকালে ইমন বলে, ভাইয়া নাকি কিনে রাখছিল, আসার সময় আম্মুর কাছে দিয়ে দিয়েছে। আম্মু সকালে আমাকে দিল। ল্যাপটপটা প্রবলেম করতেছে, তাই ফোনটা আমার কাছেই থাকবে। ইরিন মুখ বাঁকিয়ে কিছু বলতে যাবে তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। ইরিন লাফিয়ে উঠে বলে, ভাইয়া আসছে বোধহয়, আমি যাই। ইরিন দৌড়ে এসে দরজা খুলতেই সারোয়ারকে দেখতে পায়। ভাইয়ের হাত টেনে বাসায় আনলে পেছনে হৃদাকে দেখে অবাক হয়। মুখে একটু হাসি টেনে বলে, তুমিও আসবে জানতাম না তো, আসো। হৃদা সংকোচ নিয়ে বাসার প্রবেশ করে। তখনই রান্নাঘর থেকে সুরাইয়া বেগমকে আসতে দেখা যায়। তিনি এসে ছেলে আর ছেলের বউকে দেখে অনেক খুশি হন। সারোয়ার মা বোনকে দেখে বলে, ইমন কোথায়? ইরিন বলে, কালকে আসার সময় পা কেটে এখন রুমে বসে আছে। সারওয়ান চিন্তিত হয়ে হৃদার দিকে তাকিয়ে ইশারা করে তার সাথে আসার জন্য। তারপর তারা ইমনের রুমের দিকে আগায়। ইমন ভাইকে দেখেই বড় করে একটা হাসি দেয়। সারওয়ার মুখ গম্ভীর রেখে ইমনের পায়ের আঘাত দেখতে যায়। তবে সারওয়ারের পেছনে হৃদাকে দেখে ইমনের একটু লজ্জা পায়। তার পরনে ভাইয়ের লুঙ্গি পরা, এই আঘাত নিয়ে তো প্যান্ট পরা যাবে না। তারপরেও সে হাফ প্যান্ট পরতে চেয়েছিল, তবে পরতে গেলে যদি ঘষা লাগে আরো ব্যথা পায়, তাই সুরাইয়া বেগম পরতে দেয়নি। সারওয়ার এসে তার লুঙ্গি সরিয়ে আঘাত লাগা জায়গা দেখে। হাঁটুর নিচে বেশ অনেকটা জায়গা জুড়ে আঘাত পেয়েছে। সারওয়ার ইমনকে জিজ্ঞাসা করে, ওষুধ লাগিয়েছিস কখন? সকালে আম্মু লাগিয়ে দিয়েছিল। সারওয়ার ইরিনকে বলে ওষুধের বাক্স এনে দিতে। হৃদা তখনও দাঁড়িয়ে ছিল। সারওয়ার ইশারা করতে এসে ইমনের অপর পাশে গিয়ে বসে। ইমন অল্প হেসে হৃদাকে বলে, কেমন আছেন ভাবি? ভালোই, কিন্তু তোমার অবস্থা তো ভালো না, কতটা ব্যথা পেলে? ইমন একটু ফিসফিস করে বলে, কলেজে যাওয়া লাগছে না, বেঁচে গেছি। সারওয়ার তার কথা শুনে একটু চোখ রাঙালে ইমন চুপ হয়ে যায়। তবে হৃদা হেসে ফেলে ইমনের কথা শুনে। ইরিন ওষুধের বাক্স এনে দিলে সারওয়ার ধীরে ধীরে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, বড় হয়েছিস তুই, এখনো নিজেকে না সামলাতে পারলে মা বোনকে কিভাবে সামলাবি? আমি তো কাছে থাকি না, তোকে তো সামলাতে হবে সবাইকে। অন্ধকারে খেয়াল করিনি, বাসের দরজা ভাঙা ছিল, আমার কোনো দোষ নেই। তারপরও সাবধানে চলতে হবে তোকে। সুরাইয়া বেগম ইরিনকে ডাকলে ইরিন দৌড়ে মায়ের কাছে চলে যায়। হঠাৎ ইমনের গত রাতে ইরিনের সাথে ঘটা ঘটনার কথা মনে পড়ে, তাই সে ভাইকে সব বলে। সারোয়ার সব শুনে ইরিনকে ডাক দেয়। ইরিন আসতে এসে কাছে বসিয়ে বোনের মাথায় হাত রেখে বলে, মেয়ে হয়ে জন্ম নিয়েছ, বিপদে প্রতিবাদ করে শিখতে হবে। কালকে তোমার হয়ে অন্য একজন প্রতিবাদ করে দিল, তবে তুমি একা থাকলে কি করতে? এসব সহ্য করতে? ইরিন এক পলক ইমনের দিকে তাকিয়ে বলে, আম্মু, ভাইয়া ছিল তো। কিন্তু তুমি তাদের কিছুই জানাওনি। হৃদয়ের বড় ভাই ছিল বলে তিনি বুঝতে পেরে তোমার সাহায্য করেছে। এরপর চলতে গেলে নিজের বিপদ নিজেকে কাটিয়ে ওঠার সাহস করতে হবে। সবসময় মা ভাইয়া তোমার সাথে থাকবে না, তোমার কাজ তোমাকেই করতে হবে, মনে থাকবে তো? ইরিন উপর নিচ মাথা নাড়ায়। তারপর সারওয়ার উঠে ড্রয়িং রুমে যায়। তাকে দেখে সুরাইয়া বেগম বলেন, খালি রুমটা গুছিয়ে দিয়েছি, ইমনকেই ওই রুমে পাঠাতাম, কিন্তু ব্যথা পা নিয়ে টানা হেঁচড়া ভালো হবে না। তুই বরং হৃদাকে নিয়ে ওই রুমে গিয়ে বস, একটু রেস্ট নে, খাবার হয়ে গেলে আমি ডেকে দিব। সারওয়ার খুব ক্লান্ত থাকায় আর কথা বাড়ায় না। সে রুমে গেলেও হৃদা থেকে যায়। শাশুড়ির সামনে ওভাবে স্বামীর সাথে না গিয়ে সে শাশুড়ির কাছেই বসে থাকে। সুরাইয়া বেগম তাকেও যেতে বললে সে যায় না। তাই রান্না করতে করতে তিনি হৃদার সাথে টুকটাক কথা বলতে থাকে। তাদের কথা বলাটাও জরুরি। শাশুড়ি বৌমার মিল না হলে সংসার শান্তির হয় না। হৃদা আগে যে ভুলটা করেছিল সেটাই সে এবার ঠিক করতে চায়, তাই নিজ থেকে সবার সাথে মিলে চলার চেষ্টা করতে থাকে। সারওয়ার খুব ক্লান্ত থাকায় আর কথা বাড়ায় না। সে রুমে গেলেও হৃদা থেকে যায়। শাশুড়ির সামনে ওভাবে স্বামীর সাথে না গিয়ে সে শাশুড়ির কাছেই বসে থাকে। সুরাইয়া বেগম তাকেও যেতে বললে সে যায় না।
তাই রান্না করতে করতে তিনি হৃদার সাথে টুকটাক কথা বলতে থাকে। তাদের কথা বলাটাও জরুরি। শাশুড়ি বৌমার মিল না হলে সংসার শান্তির হয় না। হৃদা আগে যে ভুলটা করেছিল সেটাই সে এবার ঠিক করতে চায়। তাই নিজ থেকে সবার সাথে মিলে চলার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ শাশুড়ির সাথে হৃদা বসে গল্প করে। অতিরিক্ত গরম লাগায় হৃদা হিজাব খুলে মাথায় ওড়নার মতো দিয়ে বসেছিল। এক সময় রান্না শেষ হলে সুরাইয়া বেগম হৃদাকে রুমে যেতে বলেন। তিনি এখন গোসল করবেন, তারপর এসে সবাইকে খাবার বেড়ে দিবেন। হৃদা রুমে এসে দেখে সার্ভার এক হাত চোখের উপর রেখে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু হৃদার তো বাড়িতে ফোন করতে হবে। একবার ফোন করে জানিয়ে দিতে হবে যে তার আসতে দেরি হবে। তাই সে সারোয়ারের পাশে বসে তার ফোন খুঁজতে থাকে, তবে আশেপাশে খুঁজে পায় না। তখন খেয়াল করে সারোয়ারের প্যান্টের পকেটের উপর দিয়ে ফোনটা বোঝা যাচ্ছে। কিছুক্ষণ দোনামোনা করে হৃদা অবশেষে সারোয়ারের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দেয়। সাথে সাথেই সারোয়ার চোখ বন্ধ রেখেই বলে ওঠে, টাকা তো বুক পকেটেও আছে, এখান থেকেই তো নিতে পারতে। আচমকা কথা শুনে হৃদা দ্রুত হাত সরিয়ে কিছুটা পেছনে সরে যায়। বুকে থুতু দিয়ে মৃদু স্বরে বলে, আপনি ঘুমাননি? ভয় পাইয়ে দিয়েছেন। বউ কাছে না থাকলে ঘুম আসে না তো। আসতে এত দেরি করছে কেন? আপনার আম্মুর সাথে কথা বলছিলাম। সারোয়ার এবার উঠে বসে হৃদাকে টেনে কাছে এনে বলে, শুধু আমার নয়, তোমার আম্মু। আচ্ছা বলো, কি খুঁজছিলে? ওহ, আপনার ফোনটা একটু বাসায় ফোন করতাম। আমার ফোন তো আনা হয়নি। সারোয়ার তার ফোনটা বের করতে হৃদা ছো মেরে ফোনটা নিয়ে নেয়। তারপর ফোনের লক খুলে হোম স্ক্রিনে প্রবেশ করতে সে চমকে ওঠে। সারোয়ারের ফোনের ওয়ালপেপারে তারই ছবি দেখা যাচ্ছে। তাকে অবাক হয়ে ফোনের দিকে তাকাতে দেখে সারোয়ার বলে, কি হয়েছে? এমনভাবে তাকিয়েছে যেন ভূত দেখেছ। আপনার ফোনে আমার ছবি আসলো কোথা থেকে? এটা তো মনে হচ্ছে সেদিনকার ছবি, যেদিন আমরা ওই নীলগিরি গেলাম। আপনিও সাথে ছিলেন সেদিনে। হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে এতে? অবাক হব না? আমি একটা মেয়ের ছবি আপনি তোলেন কি করে? হ্যাঁ, তার মানে আপনার ফোনে আরো মেয়েদের ছবি আছে? এইভাবেই মেয়েদের ছবি তুলে বেড়ান আপনি? কোথা থেকে কোথায় চলে গেলে? মাথা খারাপ হয়ে গেল নাকি? সেটা আপনাকে বিয়ে করার পরেই হয়ে গেছে। আমি এখনই আপনার ফোন চেক করব। আগে তোমার বাসায় ফোন করো, তারপর যা দেখার দেখো। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। হৃদা তাড়াতাড়ি করে বাসায় ফোন করে জানায় তার আসতে দেরি হবে। সে যে সারোয়ারের সাথে তাদের বাসায় এসেছে এটাও জানিয়ে দেয়। তারপর ফোন রেখে সারোয়ারের গ্যালারিতে প্রবেশ করে। তবে ফটো গ্যালারি এক প্রকার খালিই বলা যায়। কয়েকটা ফোল্ডার ভর্তি শুধু কি সব কাগজপত্রের ছবি। একটা ফোল্ডারে অনেকগুলো ইডিনের ছবি। সেখানে ইডিনের ছবির পাশে কয়েকটা ইমন আর সুরাইয়া বেগমের ছবিও স্থান পেয়েছে। তবে সারোয়ারের নিজের কোনো ছবি নেই তেমন। আর সবকিছুর মাঝে আলাদা একটা ফোল্ডারে হৃদার 3টে ফটো স্থান পেয়েছে। 3টেই সেদিনের নীলগিরিতে তোলা হয়েছে। যখন সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য তারা বসেছিল, তখন তার এক পাশ থেকে ছবিগুলো তোলা হয়েছিল। সারোয়ার এবার হৃদিকে টেনে নিজের কোলে বসায়। তারপর তার কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, কি পেলে এতক্ষণ ঘেটে? বিয়ে করলাম 24 ঘন্টা হলো না, বউ আমার এখনই সন্দেহ করা শুরু করে দিলাম। এত কষ্ট নিয়ে আমি থাকবো কিভাবে? হৃদা ঠোঁট উল্টে বলে, আপনি অপমান করছেন আমায়। আমি তো এই একটু। সারোয়ার তার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি একটু কি ফোনটা চেক করছিলে তাই তো? ব্যাপার না, আরো চেক করতে হলে করে ফেলো, তাতে সন্দেহ দূর হবে না তোমার। সারোয়ারের স্পর্শে হৃদার নাজেহাল অবস্থা। সে একটু কাপা কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, করবই তো। আমি আমি জানি সেনা সদস্যরা অনেক অসভ্য হয়। কেমন অসভ্য বলো তো? এমন? সারোয়ার হৃদার ঘাড়ে ছোট্ট ছোট্ট আদরের ছোঁয়া দিতে থাকে। হৃদা এত আদরে স্পর্শে কুঁকড়ে যেতে থাকে। তার কোমর জড়িয়ে ধরে রাখা সারোয়ারের হাতটা খামচে ধরে। সারোয়ার তার ঘাড়ে ঠোঁট রেখেই বলে,
আমি অবাক হলাম, এটা দেখে তুমি এখনও আমার ফোনের পাসওয়ার্ড মনে রেখেছ। বাহ, ইমপ্রেসিভ। হৃদাও এতক্ষণে খেয়াল করে, সত্যিই তো তার এখনো সারোয়ারের ফোনের পাসওয়ার্ড মনে আছে। সেদিন রাতে যখন সারোয়ার তাকে রুমের বাহির থেকে ফোনের পিন বলে দিয়েছিল, এখনো তার মনে আছে এটা। তাকে চুপ করে থাকা দেখে সারোয়ার পুনরায় বলে। তোমার ব্রেন বেশ শার্প দেখছে। হৃদা এবার হুট করে সারোয়ারের দিকে মুখ করে বসে বলে। তো আমি কি গাধি নাকি? কতটুকু চেনেন আপনি আমায়? চিনতে তো বিয়ে করেছে, এখন আস্তে আস্তে সবটুকু চিনে ফেলবো তোমায়। আমি চিনতে দেব না, আপনি ভালো না। হৃদার ঠোঁট ফোলানো দেখে সারোয়ার হাসে, তারপর মৃদু স্বরে বলে। বড্ড কিউট তুমি। এখন তো বিয়ে করে আরো বিপদে পড়ে গেলাম। এই কিউট মেয়েটাকে রেখে আমি একা থাকবো কিভাবে? হৃদা মুখ ভেঙচি দিয়ে বলে। ভং করছেন না? আমি কি এখনো বাচ্চা বসে আছি? বাচ্চাদের মতো ট্রিট করছেন কেন? তুমি বড় হয়ে গেছো, কথাবার্তাতে তো মনে হয় না। তোমাকে ইরানের থেকেও ছোট মনে হয়। সরুন তো, খালি মিথ্যে কথা। এমন সময় সারোয়ারের ফোনের কল আসে, আর তার স্যার ফোন দিয়েছে। সে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। হৃদা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকলে তাকে জানায়। ছুটি শেষ আমার, তাই খবর নিয়েছিল কখন আসবো। হৃদা মন খারাপ করে বলে। আমি আরো ভেবেছি আপনার ছুটি বাড়াচ্ছেন। নতুন বউ রেখে কার কার যেতে ভালো লাগে বলো? তবে ডিউটির উপর আর কিছুই নেই, যেতেই হবে আমায়। হৃদার কিছুই বলে না। ভেতরে ভেতরে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মাঝে মাঝে নিজের অনুভূতি নিয়ে নিজেই অবাক হচ্ছে। কালকে মাত্র বিয়ে হলো তাদের, আজই সে এতটা পাগল হয়ে যাচ্ছে কিভাবে? এটা কি তবে তাদের বিয়ের কারণেই হচ্ছে? একেই বুঝি বিয়ের রহমত বলে। কি হলো, চুপ করে আছো কেন? কিছু না। বলে ফেলো। আপনি আবার কবে আসবেন? 6 মাসের আগে তো আর হবে না, তবে আরেকটা উপায় আছে। কি উপায়? হৃদাকে উচ্ছ্বসিত দেখে সারোয়ার মুচকি হেসে বলে। ওই যে এবার 2 দিনের ছুটি পেলাম, এমনি এমনি তো পাইনি। অপারেশনে গিয়ে গুলি খেয়ে ছুটি পেলাম, নয়তো কিছুদিন আগেই তো ছুটি কাটিয়ে গেলাম। তারপর তো এই ছুটির কোনো সুযোগই হতো না। তো এটাই হচ্ছে উপায়, কখনো আঘাত টাঘাত পেলে সিক লিভ নেওয়া যায়। হৃদা ছলছল চোখে তাকিয়ে বলে। হজম করছেন আমার সাথে? দরকার নেই আপনাকে, এইসব আঘাতের বিনিময়ে আপনাকে চাই না আমি। হৃদাকে বুকে জড়িয়ে নিয়ে বলে। তাই তো তোমার অপেক্ষা করতে হবে, জানোই তো অপেক্ষার ফল মিষ্টি হয়। হৃদা শব্দহীন কান্নার তোপে কিছুই বলতে পারে না, শুধু সারোয়ারের বুকে নিজেকে জড়িয়ে রাখে। আর সারোয়ার পরম আদরে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। ঠিক তখনই বাহির থেকে সুরাইয়া বেগম সবাইকে ডাকেন খাবার খাওয়ার জন্য। মায়ের ডাক শুনে হৃদাকে তুলে চোখে পানি মুছিয়ে দেয়, তারপর তাকে নিয়ে বাহিরে খেতে আসে। খাবার সময় সারোয়ারকে অনেক প্রাণবন্ত দেখা যায়, মা ভাই বোনের সাথে খুনসুটি করতেও দেখা যায়। ইমনের পায়ে ব্যথা বলে খাবার সাজিয়ে ইমনের রুমে বসেছে সবাই। সারোয়ারের মুরগির গোশত পছন্দ হলেও 2 ভাই বোনের প্লেটে সে রান তুলে দিচ্ছে। হৃদাকে মাকে নিচে খাবার বেড়ে দিচ্ছে, আর হৃদা সেসবই হা করে দেখছে। এই লোকটা একটা দিনেই তাকে সম্পূর্ণ পাগল বানিয়ে ফেললো। সে বুঝতে পারছে এই সারোয়ারকে ছাড়া তার আগামী দিনগুলো কতটা কষ্টকর হয়ে যাবে। সে এজন্যই এসব ডিফেন্সের কর্মরত সদস্যদের পছন্দ করে না। এরা দেশ সেবা করতে গিয়ে পরিবার ভুলে যায়। এই প্রমাণ তো তার সামনেই। একদিনের জন্য আসলো, বিয়ে করলো, এখন নতুন বউ রেখে চলে যাচ্ছে। এরা ভালো না, তার সারোয়ারও ভালো না, একদমই ভালো না। বিকেল হতেই সারোয়ার তৈরি হয়ে যায়। হৃদা চুপচাপ বেডে বসে আছে। এতক্ষণ তারা বাহিরেই সবার সাথে গল্প করছিল। হৃদাকে থাকতে বললেও সে রাজি হয়নি, কারণ এখানে থাকলে সে নিজেকে মানাতে পারবে না। তাই সারোয়ার বাধ্য হয়ে রিদানকে ফোন করেছে। রিদান তার টিউশনি শেষে হৃদাকে নিয়ে যাবে। সারোয়ারের পাশাপাশি হৃদাও তৈরি হয়ে বসে আছে। সারোয়ার যাওয়ার আগে রিদান না আসলে সে একাই চলে যাবে, তাও সে এখানে থাকতে পারবে না, আর তার সহ্য হবে না। সারোয়ার তৈরি হয়ে চুল আঁচড়ে ফিটফাট হয়ে হৃদার সামনে দাঁড়ায়, তারপর দুষ্টুমি করে বলে। দেখো তো তোমার স্বামীকে কেমন লাগছে? অনেক বাজে লাগছে। ইস, দুঃখ পেলাম। এত সুন্দর বডি, সরকারি চাকরি,
এসব দিয়ে বউকে পড়াতে পারলাম না। বৃথা জীবন আমার। হৃদার চোখ উল্টে সারোয়ারের দিকে তাকায়। সারোয়ার এবার মুচকি হেসে হৃদার দু গালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ায়। তারপর একে একে দু গালে ঠোঁট ছুঁয়ে হৃদার ঠোঁটের কোণে ঠোঁট ছোঁয়ায়। তারপর মৃদু স্বরে বলে, আজকের জন্য এটুকুতেই সমাপ্ত। ভালো থাকবে, ভালো মতো পড়াশোনা করবে, আর অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। যখন ফিরবো তখন সব সুদে আসলে পূরণ করে দেব। এখনই চলে যাবেন? হ্যাঁ, এখন না বের হলে পরে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। চলো বাইরে যাই। সারোয়ার ব্যাগ নিয়ে আগে বের হতে গেলে হৃদা ডাকে। সারোয়ার পেছন ফিরে তাকালে হৃদা এগিয়ে এসে নিজের থেকে সারোয়ারের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। তারপর মৃদু স্বরে বলে, ভালোবাসি, হুম। ভালোবাসি আপনাকে। সারোয়ার যেন কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। হৃদার কাপা কণ্ঠে বলা ভালোবাসি কথাটা তার হৃদয়ে গিয়ে লেগেছে। সারোয়ার কখনো ভাবেইনি এই অল্প সময়ের পরিচয়ে কারোর সাথে সে এতটা গভীরভাবে জড়িয়ে যাবে। সে কিছুক্ষণ হৃদাকে শক্ত করে বুকে জড়িয়ে রাখে, তারপর কোনো কথা ছাড়াই তাকে ছেড়ে দিয়ে ব্যাগ হাতে বেরিয়ে পড়ে। হৃদা দৌড়ে গিয়ে সারোয়ারের রুমের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। অজান্তেই তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়। সে দেখে রিদানও চলে এসেছে। বাড়ির বাহিরেই রিদানের সাথে সারোয়ারের দেখা হয়েছে। সারোয়ার তার সাথে কিছুক্ষণ কথা বলে একবার আলিঙ্গন করে পেছনে বারান্দায় তাকায়, যেন সে বুঝতে পেরেছিল হৃদা এখানেই দাঁড়িয়ে আছে। সে হৃদার দিকে তাকিয়ে মুচকি হেসে হাত উঁচিয়ে বিদায় জানায়। তারপর রওনা দেয় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে, যেখানে সব ভুলে তাকে দেশের সেবায় মনোযোগ দিতে হবে। সে যেন যতই বলুক যোগাযোগ করবে, তবে অনেক সময় কাজের চাপে তার সম্ভব হয় না। এমন কতদিনই মা তার খবর না পেয়ে টেনশনে থাকেন। তারপর যোগাযোগ করতে পারলে কত বকেন। তবে এসবে তো তার কিছুই করার নেই। সারাদিন পরিশ্রম করে দিন শেষে আর সুযোগ হয় না একটু কথা বলার। এখন হৃদাকেও এসবে অভ্যস্ত হতে হবে। যদিও এটা কষ্টকর হবে তার জন্য, তবুও পারতে হবে। ধৈর্য ধরে অপেক্ষা করে যেতে হবে, তবেই না ভালো কিছু উপহার পাবে। সারোয়ার চলে যেতে হৃদা বাসায় চলে এসেছিল। রিদানকে সুরাইয়া বেগম বসতে বলেছিল, তবে হৃদার শুকনো মুখ দেখে সে আর বসেনি। হৃদা তাদের সবার থেকে বিদায় নিয়ে চলে এসেছে। বাসায় এসে হৃদার রুমে ঢুকে বসে আছে। তুবা তার কাছে গিয়ে বলে, আপু কি করছিস? শর্ট ডিস্টার্ব করবি না। বিরহ যন্ত্রণা, ইস কি কষ্ট। দুলাভাইয়ের উচিত ছিল তোকেও সাথে নিয়ে যাওয়ার। হৃদা রাগান্বিত চেহারা নিয়ে তোবার দিকে তাকিয়ে বলে, তুই যাবি এখান থেকে? কেন রে, কানবি এখন? আহারে। হৃদা রেগে হাত উচালে তুবা হেসে দৌড় দেয়। তাকে দৌড়ে বেরিয়ে আসতে দেখে নওশিন বেগম থমকে বলেন, এমন দৌড়াচ্ছিস কেন? তোমার মেয়ে বিরহ যন্ত্রণায় পড়ছে, দেখো গিয়ে কান্না করবে এখন। আমাকে বের করে দিল রুম থেকে। ডিস্টার্ব করিস না ওকে, থাকুক একা। তুই বই নিয়ে এখানে এসে পড়, রাতে শুধু শুয়ে পড়িস গিয়ে। আদরের কন্যার জন্য আমাকে কথা শোনাচ্ছে, পচা আম্মু। তুবা মুখ বাঁকিয়ে রুমে যায়। গিয়ে দেখে হৃদা বারান্দায় বসে আছে। একটু উকি দিয়ে দেখে হৃদা চুপচাপ ফোন হাতে বসে আছে। তুবা ফাজলামো করে বলে, চোখে পানি নেই কেন? কান্না করিস না কেন? হৃদা রেগে উঠতেই তুবা বই নিয়ে দৌড় দেয়। হৃদা মন খারাপের মধ্যেও এসে ফেলে। মেয়েটা সব সময় তাকে জ্বালানোর জন্য এক পা এগিয়ে থাকে। এমনিতে একটা লোক তার জীবনটা বিরহ যন্ত্রণায় ভরিয়ে দিয়েছে, সেখানে তুবাকে এসেছে আরো যন্ত্রণা দিতে। হৃদা ফোন হাতে নিয়ে বসে আছে। একবার ভাবছে সারোয়ারকে কল দিবে কিনা। উনি তো পারতো গাড়িতে উঠে একবার কল করতে। তার যে টেনশন হবে সেটা কি জানে না নাকি? হৃদা নিজের মনোভাব দেখে নিজেই অবাক হয়। এত তাড়াতাড়ি সে এতটা জড়িয়ে গেল কিভাবে? অজান্তেই নিজের ঠোঁটের কোণায় হাত রাখে। মনে হচ্ছে সারোয়ারের আদুরে পরশ এখনো এখানে লেগে আছে। হৃদা ভাবতে থাকে, বান্দরবান যেতে তো এত সময় লাগার কথা না, 3-4 ঘন্টাই তো এনাফ।
তবে এত সময় পেরিয়ে গেল, লোকটা ফোন দিচ্ছে না কেন? নাকি ভুলে গেল সে বিয়ে করে বউ ফেলে গিয়েছে? হৃদা দোনামোনা করে সারোয়ারের নাম্বারে কল লাগায়। কিছুক্ষণ কল বেজে গেলেও কেউ রিসিভ করে না। হৃদা আবারও কল দেয়, তবে এবারও রিসিভ হয় না। কল যাচ্ছে তবে রিসিভ করছে না। হৃদার এবার একটু ভয় ভয় লাগতে থাকে। কল কেন রিসিভ করবে না? দরকার পড়লে কেটে দিবে, তাও তো বোঝা যাবে লোকটা বিয়ে ঠিক আছে। হৃদা ভয় পেয়ে সম্পূর্ণ বারান্দা জুড়ে পায়চারি করতে থাকে। তখন একটা বই নেওয়ার জন্য তুবা আবারও রুমে আসে। তবে এবার সে জ্বালানোর মুডে ছিল না। তবে তার নজর হৃদার দিকে যেতেই সে একটু অবাক হয়। সে এগিয়ে গিয়ে বলে, আপু কিছু হয়েছে? হৃদা এগিয়ে এসে বলে, দেখ, বান্দরবান পৌঁছাতে এত সময় লাগার তো কথা না। সে কখন রওনা দিল? এতক্ষণে তো পৌঁছে যাবার কথা। আমি ফোন দিলাম, ধরছেও তো না। তুবা বলে, হয়তো ব্যস্ত আছি, তুই টেনশন করিস না। তুই বুঝতে পারছিস না? আমি দুবার কল দিয়েছি, ধরছেন না উনি। আমি কি ওনার মাকে কল দেব? হয়তো পৌঁছে মাকে জানিয়েছে। আর একটু অপেক্ষা করে দেখ, হয়তো ওর নিজের কল দিবে। তবুও হৃদার টেনশন কমে না। বাহিরে আকাশে মেঘ গুড়গুড় করছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। বাহিরে প্রচুর বাতাস হচ্ছে। বিদ্যুতের ক্ষীণ আলো এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত করে আবার মিলিয়ে যাচ্ছে। বাতাসে বাহিরের গাছগুলো দুলছে। চারপাশের এমন অশান্ত আবহাওয়ার মাঝে হৃদার মনটাও অস্থির হয়ে আছে। এতক্ষণ তার একটু অভিমান হচ্ছিল সারোয়ারের উপর, কেন তাকে ফোন করে খবর জানাচ্ছে না এই ভেবে। তবে এখন সে অভিমান মিলিয়ে গিয়ে সেখানে ভয় হানা দিয়েছে। এমনিতেই পাহাড়ি এলাকা, তার উপর রাত হয়ে গেছে। তিনি কি এখনো পৌঁছায়নি নিবাসে? হৃদা অস্থির হয়ে একবার উঠে দাঁড়াচ্ছে, আবার বসে পড়ছে। হৃদার অবস্থা দেখে তুবা নিজেও থম মেরে বসে আছে। দেখতে দেখতেই আকাশ ফুঁড়ে বৃষ্টির ধারা নেমে আসে। প্রথমে টুপটাপ শব্দ হয়, মুহূর্তেই তা ঘন শব্দে রূপ নেয়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ফোঁটা এসে বারান্দা ভিজিয়ে রুমের মাঝেও প্রবেশ করা শুরু করেছে। সে মুহূর্তেও হৃদা বারান্দাতেই বসে থাকে। তুবা এসে তাকে টেনে রুমে নিয়ে আসে, বলে, রূপ ভিজে যাচ্ছে, দেখিস না? ভেতরে আয় আপু। একটু আগে কবির সাহেব বাসায় এসেছেন, নয়তো এই বৃষ্টির জন্য ওনাকে নিয়েও টেনশনে থাকতে হতো। রুমের বাড়ির থেকে নওশিন বেগমের কণ্ঠ শোনা যায়। তিনি রাতের খাবারের জন্য তাদের দুজনকে ডাকছে। এমন মুহূর্তে হৃদার খাবারের কোনো ইচ্ছে নেই। ভিতরে ভিতরে যে সে শান্তি পাচ্ছে না, খাবার তো গলা দিয়ে নামতে চাইবে না। মায়ের ডাকে তুবা গেলেও হৃদা যায়নি, তাই কবির সাহেবই বড় মেয়েকে ডাক দেন। বাবার ডাকে হৃদা না চাইতেও বেরিয়ে আসে। তাকে দেখেই নওশিন বেগম বলেন, সারার পৌঁছে ফোন করেছিল। হৃদা দুদিকে মাথা নাড়ায়। তুবা বলে, এই জন্যই আপু টেনশন করছে, খেতে আসতেও চাচ্ছিল না, আব্বুটাকে বেরিয়ে আসলো। কবির সাহেব হৃদাকে নিজের পাশে বসান। মেয়ের মাথায় হাত রেখে বলেন, খেয়ে নাও, ওদের তো কত ধরাবাঁধা নিয়ম আছে। হয়তো পৌঁছে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেলে সময় করে কল দিব, টেনশন করো না। হৃদা মাথা নাড়ায়, মুখে কিছুই বলে না। নওশিন বেগম মেয়েকে কিছুই বলেন না। খাবার বেড়ে নিয়ে সবাই মিলে খেতে বসে। হৃদা অল্প কয়টা খেয়ে রুমে চলে যায়। এখনো সারোয়ার ফোন করেনি। সে ফোন হাতে নিয়ে পুনরায় সারোয়ারকে কল লাগায়। এবার কল দেওয়ার প্রায় সাথে সাথেই সারোয়ার কল রিসিভ করে। হৃদা সালাম দিয়েই বলে, মেজর সাহেব, আপনি ঠিক আছেন? কথা বললেন না কেন? রিল্যাক্স হৃদা, আমি ঠিক আছি। কখন পৌঁছেছেন? ফোন কেন করেননি? এসেছি ঘন্টাখানেক হলো। এসে হাজিরা দিতে গিয়েছিলাম, সেখানে দেরি হয়েছে। মাত্রই রুমে এসে মাকে ফোন করে তোমাকে ফোন করতাম, আর তখন তুমি ফোন করে দিলে। আপনাকে তো আরো আগে দুটো কল করেছিলাম। হাজিরার আগেই ফোন সাইলেন্ট করে দিয়েছিলাম, তাই টের পাইনি। হৃদার কিছুই বলেনি। তবে ফোনের ওপাশ থেকেই সারোয়ার হৃদার নাক টানার শব্দ শুনতে পায়। সারোয়ার বলে, হৃদা, তুমি কান্না করছো? কথা বলবেন না আপনি। আপনি একদমই ভালো না। আমি আগেও বলেছি, এখনো বলবো, আপনি মানুষটা বড্ড খারাপ।
সারোয়ার মুচকি হেসে বলে, তাই নাকি? তা ভালো বা খারাপ যাই হই, তোমারই তো। আপনি ফোন কাটেন, আমি আর কথাই বলবো না। অথচ একটু আগেই কথা বলার জন্য হা হতাশ করছিলে। আপনাকে বলেছে? হুঁ, সারোয়ার শব্দ করে হেসে ফেলে, তারপর মজা করে বলে, মাত্র একদিন হলো রিতা, মাত্র একদিন, এতে তোমার এই অবস্থা? তাহলে তুমি বাকি জীবন পার করবে কিভাবে? জানি না আমি, কে জানে তবে। তাও জানি না। সারোয়ার এবার বলে ওঠে, রিতা, তুমি জানো তোমার এমন অভিমান ভরা কণ্ঠ শুনতে কত কিউট লাগে? তোমার এমন কণ্ঠ শুনতে আমি তোমায় বারবার রাখিয়ে দিতে চাই। হৃদা নাক ফুলিয়ে বলে, আবারও আমায় টেনশনে ফেলবেন বলেছেন? মিথ্যা বলবো না, তবে এখন থেকে এমন টেনশনই থাকতে হবে। দেখেছই তো আমাদের কাজগুলো কেমন, কত বিপদের মধ্যে কাজ করতে হয়। তুমি তো ছিলে সেদিন, যদিও জ্ঞানহারা হয়ে আমাদের গাড়িতে পড়েছিলে। হৃদা উপাস থেকে সারোয়ারের হাসি শুনে বলে, ফান করছেন আমায় নিয়ে? যেমন কাজই করুন না, ফোন করে জানাবেন তো। এই ফোন করা নিয়ে আম্মুর কাছে কত সাথে বকা শুনলাম। সারাদিন পরিশ্রম করে এসে ফোন করতেও মন চায় না। আমার সাথে এসব চলবে না একদম মেজর সাহেব, আমি এসব মানবো না কিন্তু। আমাকে নিয়মিত আপনার সব খবর জানাতে হবে। উফ, তোমার মুখে মেজর সাহেব শুনতে যা ভালো লাগে। আবার বলো তো। আপনি কথা ঘোরাচ্ছেন, এসব কিন্তু ঠিক না। খেয়েছ? হুম, আপনি খেয়েছেন? রান্না তো করা নেই বোধ হয়। হুম, তুমি নেই, রান্না কে করে দেবে? ধ্যাৎ, ফাজলামো না, বলুন প্লিজ। আমি বাইরে থেকে খেয়ে এসছি, এতটা জার্নি করে রান্না করার মুড নেই, মেসে থেকে খেয়ে এসছে। অনেক কষ্ট হয়ে যায় না একা থাকতে? আগে তেমন হতো না, মানিয়ে নিয়েছিলাম, কিন্তু আজ থেকে হবে। আজ থেকে কেন? কারণ বিয়ে করে বউ ছেড়ে কোনো ছেলে শান্তিতে ঘুমাতে পারে না, আমিও তাদের বাইরে নই। হৃদা লজ্জা পেয়ে যায়। তারপর সারোয়ার আরো অনেক লজ্জার কথা বলে হৃদাকে ঘায়েল করে ফেলে। হৃদা না পারে কিছু বলতে আর না পারে শুনতে। তবে হৃদার এমন নাজেহাল হওয়া দেখে সারোয়ার খুব আনন্দিত হয়। দীর্ঘ জার্নি আর কাজের চাপে একটু আগেও যেই ক্লান্তি ছিল তা যেন মুহূর্তে বিলীন হয়ে গেছে। হৃদার সাথে কথা বলে এখন খুব শান্তি অনুভব হচ্ছে। বিয়ে আসলেই এক এক দম্পতির জন্য রহমত হয়ে আসে। বইয়ের সাথে দুটো কথা বললেই কেমন শান্তি ফিল হয়। বাকি সব কিছুর থেকে এই শান্তির পরিমাণ ঊর্ধ্বে। ইরিনা রিমনের জন্য নতুন টিউশনি ঠিক করেছেন সুরাইয়া বেগম। সেই টিউশনিতেই তারা দুই ভাই বোন এসে হাজির হয়েছে। সাথে সুরাইয়া বেগমও এসেছেন। টিচারের সাথে কথা বলে দুজনকে টাইট দিতে বলে যাবেন। তবে টিউশনিতে এসে রিদানকে দেখে তারা অবাক হয়। পরে জানতে পারে এখানে পাশাপাশি দুটো রুমে দুই সাবজেক্টের টিউশন করায়। রিদান আইসিটি আর অপর টিচার সায়েন্সের পড়ান। এদিন তখন আরো অবাক হয় যখন শুনে এই সায়েন্সের টিউশনিটাও রিদানই ঠিক করে দিয়েছে। সায়েন্সের টিচার সুমন স্যার রিদানের বন্ধু হয়। দুজনের দুটো কলেজে চাকরি হয়েছে। তবে টিউশনিটা দুজন একসাথেই করাচ্ছে। আইসিটির জন্য তাদের একটা কোর্স করতে হবে, তবে সেটা আর কয়েক মাস পরেই করবে। আপাতত মেইন সাবজেক্টগুলোর নিয়মিত প্রাইভেট পড়া দরকার। তাছাড়া ইরিন যে ফাঁকিবাজ মেয়ে, তার জন্য কঠোর শিক্ষক ছাড়া চলবে না। মাঝে এক সপ্তাহের মতো সময় পেরিয়ে গেছে। ইরিনের পা এখন মোটামুটি ঠিক আছে, হাঁটতে কোনো সমস্যা হয় না। তবে এখনো দাগ বসে গেছে। যতটা ব্যথা পেয়েছে এই দাগ বোধ হয় আর যাবে না। সুরাইয়া বেগম আগে রিদানের সাথে কথা বলেন, সে যাতে ছেলে মেয়ে দুটোর দিকে একটু খেয়াল রাখে তার জন্য বলে যান। সবার অগোচরে ইরিন মুখ বাঁকায়। এমনি কলেজে লোকটা শান্তি দেয় না, এখন আবার প্রাইভেটে এসেও আপদটা পেছনে লেগে আছে, যেন পুরো সুপার গ্লু হয়ে লেগে আছে। টিউশনিটা বাসার কাছে বলে সুরাইয়া বেগম স্যারদের সাথে কথা বলে বাসে চলে আসেন। ইরিন ইমন পড়া শেষে একাই চলে আসতে পারবে প্রথম দিন বলে সুরাইয়া বেগম একটু দেখা দিয়ে আসলেন। প্রাইভেটে শুভাকে দেখে ইরিন খুশি হয়ে যায়। সেদিনের ঘটনার পর শুভার সাথে ইরিনের ভাব হয়ে গেছে। প্রাইভেটের ছেলে মেয়ে আলাদা দুপাশে বসে। ইরিন গিয়ে শুভার সাথে বসে আর ইমন উল্টো পাশে অন্য এক ছেলের সাথে বসে। শুভা ইরিনকে দেখে বলে,
ইরিন, তোমরা এই কয়দিন কলেজে যাওনি কেন? আমার বড় ভাইয়ার একটু সমস্যা হয়েছিল। আম্মু আমাদের একজনের বাসায় রেখে ভাইয়ার কাছে গিয়েছিল। সেখান থেকে আসার সময় ইমনটা আবার ব্যথা পেয়েছিল পায়ে, অনেক ব্যথা পেয়েছিল, উঠে দাঁড়াতেই পারতো না। এখনও কলেজে না এসে বাসায় বসে মজা করবে, তা তো আমার আবার সহ্য হবে না, তাই আমিও আসিনি। শুভা একটু চিন্তিত হয়ে বলে, এখন ভালো আছে তোমার ভাই? দেখছো না, একদম ফিটফাট, পড়তেও চলে এসেছে। আচ্ছা ইরিন, তোমার ভাই কি লাজুক স্বভাবের? ক্লাসেও মেয়েদের সাথে কথা বলতে দেখি না। ওর মনে হয় মেয়েতে অ্যালার্জি আছে। যেই বাসায় গিয়েছিলাম সেখানে দুটো মেয়ে ছিল, দরকার ছাড়া কথাই বলতো না বেশি, সারাদিন রুমেই বসে থাকতো। যদিও তাদের একজন এখন আমার ভাবি হয়ে গেছে। ভাবি? আরে আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে বড় জনের সাথে, নাহলে বড়জন আমার ভাবি না। তো ভাবি হওয়ার পর এমন ইমন একটু ফ্রি হয়েছে ভাবির সাথে। আর কোনো মেয়ের সাথে তোমার ভাই কথা বলে না? মানে তোমাদের কাজিন কিংবা পরিচিত কারোর সাথে? আমাদের কাজিন টাজিন কেউ নেই। ইমনের কাছে একমাত্র মেয়ে বলতে আমি আর আম্মুই আছি, আর এখন ভাবি আর ভাবির ছোটো বোন। এদের ছাড়া আগেও কোনো মেয়ের সাথে তেমন মিশতো না। এই ওয়েট, হঠাৎ ইমনের ব্যাপারে এত জিজ্ঞাসা করছো যে, কাহিনী কি? হ্যাঁ, শুভা একটু লজ্জা পেয়ে বলে, আরে তেমন কিছু না, একটু কিউরিসিটি থেকে জিজ্ঞাসা করলাম আর কি। তুমি অন্য কিছু ভেবো না।